স্তরে যারা কর্মী, সহযোগী, বন্ধুগণ এবং মিডিয়ার বন্ধুগণ, আমি প্রথমেই আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এই বিধানসভার বিরোধী দলের পক্ষ থেকে মাননীয় স্পিকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব। খুব সংক্ষিপ্ত সময়ে হলেও আজকের দিনটিকে মনে রেখে এই কর্মসূচিটি সংগঠিত করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। 1963 ইংরেজিতে আমাদের ত্রিপুরা বিধানসভার যাত্রা শুরু হয়। তার মাঝে আজ থেকে 65 বছর আগে, তখন ত্রিপুরা পূর্ণ রাজ্য বা আজকের যে বিধানসভা তার সংসদীয় এখতিয়ার যা আছে সেরকম ছিল না। তারপর আমাদের ভারতীয় সংবিধানের পথ ধরে আমাদের জনগণের হিতে এরকম লেজিসলেটিভ কাজে অংশগ্রহণ করার জন্য সে বিধানসভা ত্রিপুরা যাত্রা শুরু করে। তার 9 বছর বাদে 1972 অর্থাৎ 53 বছর আগে ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসাবে ঘোষিত হয় এবং আজকে বিধানসভা তার এখতিয়ার তা অর্জন। সেদিক থেকে ত্রিপুরা বিধানসভা এটা যে পূর্ণ রাজ্য হিসাবে আমরা ইতিমধ্যেই যে গোল্ডেন জুবিলি 50 বছর উত্তীর্ণ করেছি এবং বিধানসভা হিসাবেও 60 বছর বেশি সেখানে হয়েছে। তো এরকম যে কোনো ক্ষেত্রে এটা কোন শিক্ষা প্রতিষ্ঠান হোক বা অন্য যে কোনো, এখন একটা নতুন রেওয়াজ, একটা অ্যানিভার্সারি করা, বর্ষপূর্তি হওয়া। নিশ্চয়ই বর্ষপূর্তি হওয়াটা নিছক কোন একটা দিবসকে যা স্মরণ করা তা নয়, বা এটাকে কেন্দ্র করে স্মারক হিসাবে মনে রাখার জন্য এরকম কিছু যে বৃক্ষরোপণ বা অন্য কর্মসূচি ইত্যাদি বিভিন্নভাবে হয়ে থাকে। যেরকমভাবে নিশ্চয়ই যে এই জাতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতার জন্য, তার একটা উদ্দেশ্য থাকবে সুরক্ষিত। যেহেতু এটা বিধানসভা, স্বাভাবিক তার আহ্বান, তার উদ্দেশ্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আয়োজনটা হলেও মাননীয় স্পিকার মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, পরিষদের নেতা মাননীয় মুখ্য সচিব মহোদয় নিশ্চয়ই এটাকে আরো বৃহত্তর ভাবে ভেবেছে সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। বিধানসভা মানে সে রাজ্যের বা সে প্রদেশে তার আশা আকাঙ্ক্ষার একটা কেন্দ্রবিন্দু, যে আমাদের দেশের এই সংবিধানের পথ পেয়ে কিভাবে সর্বোত্তম বা সর্বোৎকৃষ্ট উপায়ে আমরা দেশ সেবা করব, রাজ্যের সেবা করব, জনসেবা, এবং সেই জায়গায় আমাদের বহুদলীয় গণতন্ত্রে সেখানে বিভিন্ন দল আছে। এই মুহূর্তে কদিন আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য শুনছিলাম, তিনি একটা বক্তৃতা করছিলেন। আমাদের দেশে প্রায় 100-200-এর উপরে রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন আইনসভাতে প্রতিনিধিত্ব আছে, আর পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা, যে পৃথিবীর অন্য কোনো দেশে
সংস্থা যে আমাদের সংবিধানে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা বা স্বাধীনতার আগে আমাদের পূর্বপুরুষদের দীর্ঘ লড়াই সংগ্রামের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপায়িত করার জন্যই সংবিধান রচয়িতার ব্যবস্থা করেছেন। তো সেই জায়গায় নিশ্চয়ই শুধু সংখ্যা তত্ত্বের দিক থেকে আমরা যে বৃহত্তম গণতন্ত্র বা অন্যভাবে আমাদের দেশের এই মাহাত্ম্যকে যদি আমরা বিচার করি, আমার মনে হয় সেই জায়গাতে যে প্রকৃত সে আকাঙ্ক্ষাকে মূল্য দেওয়া হবে। সেই জায়গায় আজকে দিনে যেটা করে নি, সারা পৃথিবী নানা দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা চলছে, চলবে, এই নিয়ম জগৎ সংসারে। তো সেই দিক থেকে আমরা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকেও কিভাবে শুধু সংখ্যাতত্ত্বের বিচারে না, প্রকৃত অর্থে এই একবিংশ শতাব্দীতে সারা পৃথিবী জুড়ে যে প্রতিযোগিতা, সেই জায়গায় আমরা আমাদের দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই গণতান্ত্রিক হাতিয়ারকেও আমরা কিভাবে আরো বেশি সম্প্রসারিত করতে পারবো, আরো কত উদার করতে পারবো, আরো কত বেশি জনগণের হিতে আমাদের সকলের তরফ থেকে এটা আজকের এই উদযাপনে এটাই যদি আমরা ভাবতে পারি, তাহলে সত্যি সত্যি এটা যে যথার্থ সেটা হবে। তো সেই জায়গায় আমি বলব, আমি আমার থেকে শুরু করব, আমার দল থেকে শুরু করব। এটা আমরা কি সংসদে, কি বিধানসভা দেখা যায় আজকাল আমাদের দেশে, আমরা যারা বিরোধীরা আছি, যেমন একটা অংশ আছে যে সামগ্রিক চিন্তা ভাবনা ভুলে যে না শুধু কিভাবে বিরোধিতা করবো, কখনো কখনো এরকম একটা সংকীর্ণতা এসে যায়। ঠিক তেমনি অপর দিক থেকেও যারা ট্রেজারিতে আছেন তারাও একই রকমের। তো আমরা যতটুকু এ থেকে মুক্ত হতে পারি, বিরোধী বা শাসক, তত বেশি আমাদের গণতন্ত্র আরো উদার হবে, সত্যিকারে তার মধ্যে যে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেখানে আমাদের গণতন্ত্র আরো বেশি নেতৃত্ব হবে। আমি এই জায়গায় একটু ছোট্ট করে বলতে চাই যে আমাদের দেশে এরকম কয়েকজন সাংসদ যাদের সম্পর্কে নানা রকমের যে গল্প আছে বা এরকম বলে থাকে। বিলু মোদী, তিনি বোধহয় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য ছিলেন। তারপর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই এর হিরেন মুখার্জি নেহরুর সময়তে ছিলেন। শোনা যায় যে হিরেন মুখার্জি বক্তব্য শোনার জন্য নেহরু ওনার অন্য কোনো জরুরি কাজ থাকলেও বাতিল করে তিনি বসে থাকতেন এবং জিজ্ঞেস করতেন যে হিরেন মুখার্জি বক্তব্য আছে কি। অথচ বিরোধী, কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে গোটা দেশের কথা সেখানে আসত। ঠিক তেমনি পরবর্তী সময়ে যে অটল বিহারী বাজপেয়ী, আমার সৌভাগ্য হয়েছে আমি হিরেন মুখার্জি বিলু মোদীকে শুনি, কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে শোনার জন্য। তিনি যখন বিরোধী ছিলেন তখন, এবং তিনি যখন প্রধানমন্ত্রী, আমি সংসদ নই কিন্তু সুযোগ হয়েছিল সংসদ যাওয়ার জন্য, যেভাবে বল, এটা আমার মনে হয় আমরা যারা সাংসদ, আমরা যারা বিধায়ক, এরকম ভাবি কি আমরা রিজার্ভ বেঞ্চে আছি বা অপোজিশন বেঞ্চে আছি, যখনই আমরা আমাদের কথা বলার সুযোগ পাই কম বা বেশি, সেই জায়গায় দেশ, জাতি এবং গোটা এই মানে শাসনের এটাকে কিভাবে আমরা সার্বজনীন সেরকম আপিল রাখতে পারি, এভাবে রাখতে পারলে পরে তাহলে আমাদের বিধানসভাগুলো বা সংসদ এটা আরো বেশি সত্যিকারের মানে আমরা যেটা সংখ্যাতত্ত্বে বৃহত্তর বলি, এটা প্রকৃত অর্থে যে এটা বৃহত্তম গণতন্ত্রেরই একটা উদাহরণ
দিনে আমরা বলছি ঐতিহাসিক, এটা শুধুমাত্র আজকের দিনে শুরু হওয়া বলে ঐতিহাসিক হয় না, এটা সত্যি সত্যি তার এফেক্ট, তার আবেদন, তার সব দিক থেকে আমাদের এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বিধানসভা আগামী দিন আরো শক্তিশালী হয়ে উঠুক, এটাই হোক আমাদের সকলের ভাবনা, কামনা এবং লক্ষ্য। এটুকু বলে আমাকে বলার জন্য, আজকের অনুষ্ঠান থাকার জন্য যে সুযোগ দেওয়া হয়েছে, আবারও মাননীয় অধ্যক্ষ এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। বিরোধী দলনেতা শ্রদ্ধেয় শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য এবারে বিনম্র অনুরোধ রাখবো মাননীয় পরিষদীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রতন লাল মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে নমস্কার। যত রকমকার জয় বাংলা। আজকে বিধানসভায় আমরা ঐতিহাসিক জুলাই ত্রিপুরা বিধানসভা পদচ্যুত এবং স্মৃতির পদবীর সম্মান, দায়বদ্ধতা ও গৌরবের চাপ। এই অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন, সভাপতিত্ব করছেন বিধানসভা মাননীয় অধ্যক্ষ মহোদয়, রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, মাননীয় উপাধ্যক্ষ, মাননীয় বিরোধী দল নেতা, মঞ্চে ছিলেন আমাদের রাজ্যের বনমন্ত্রী মেঘলা মহোদয়, রয়েছেন মাননীয় সদস্য দিলীপ সিনহা মহোদয়, আমাদের সরকারি মুখ্য সচেতক, মাননীয় মন্ত্রীগণ, মাননীয় বিধানসভার সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শুরু থেকে অদ্যাবধি যারা এই বিধানসভায় বিভিন্ন সময় ছিলেন, যারা জীবিত এবং প্রয়াত হয়েছে, সবাইকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। এবং রয়েছেন সচিবালয়ের সচিব, অধিকর্তাগণ এবং সচিবালয়ের কর্মীবৃন্দ। এই বিশেষ দিনে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের দিনটা শুধু একটা তারিখ নয়, জড়িয়ে আছে আমাদের গণতান্ত্রিক উত্তরাধিকার, সাংবাদিক প্রতিষ্ঠান, ত্রিপুরা রাষ্ট্রীয় ইতিহাস। আজকের এই আয়োজনে আমরা যেমন অতীতের গৌরবকে স্মরণ করছি, সাথে সাথে ভবিষ্যতের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করছি। আজকে ৬২তম প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান, নামকরণ যেটা দেওয়া হচ্ছে, সত্যি যার মস্তিষ্ক প্রসিদ্ধ মাথা থেকে এসছে ধন্যবাদ জানাতেই হয় এবং নির্ভুলভাবে প্রতিফলিত করুন ত্রিপুরা বিধানসভার গর্বিত ইতিহাস এবং আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই প্রসঙ্গে আমাদের পূর্ববর্তী বক্তারা সুন্দর সুন্দর কয়েকটা তথ্য দিয়েছেন। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, প্রথমে আমি আজ প্রাসঙ্গিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা কয়েকটা কথা বলবো। আমাদের ত্রিপুরার ইতিহাসটা সংস্কৃতিতে সমৃদ্ধ এক প্রাচীন রাজ্য এবং মানিকপুরার পঞ্চায়েত রাজত্ব ত্রিপুরা ছিল একটা সুসংগঠিত রাজতন্ত্র, যাদের শাসনকাল
প্রায় 500 বছর এবং অন্তিম যে শাসক মহারাজ বীর বিক্রম, উনি কিন্তু আধুনিক ত্রিপুরার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিদ্যালয় বলুন, কলেজ বলুন, চিকিৎসালয় বলুন এবং সড়ক বলুন, বিমানবন্দর বলুন, সব সময়ের চাহিদা অনুযায়ী প্রশাসনিক কাঠামো নকশা উনি ওনার দূরদর্শী চিন্তা করেন। 47 সালে ভারত স্বাধীন হয়েছে, আমরা কিন্তু স্বাধীন হচ্ছিলাম না। 1949 15 অক্টোবর ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্তি হয় এবং এর আগে 9 সেপ্টেম্বর 1949 আমাদের রাজবাড়া কার্যক্রমাদি ওনার নাবালক পুত্রপক্ষে উনি সিগনেচার করেন, ভারতের সাথে সংযুক্তি চান, এটা আমরা সবাই জানি। এবং এরপরে কিন্তু ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায় এবং তৎকালীন রাষ্ট্রপতি রাজ্য চালানোর জন্য একজনকে প্রথম, আমার যদি ভুল না হতে মুখ্য কমিশনার হিসেবে দায়িত্ব দেন, আমার যতটুকু মনে হয় শ্রী রঞ্জিত রায় আইসিএস, উনি প্রথম চিফ কমিশনার। এবার হলো ডাইরেক্ট রাজতন্ত্রে চলে গেল। এবার আমরা গণতন্ত্রের প্রথম পথ চলা শুরু হলো 1956 স্টেটস রিকগনিশন অ্যাক্ট এবং ত্রিপুরার গণতান্ত্রিক শাসন কাঠামোর ভিত্তি গঠিত এবং এর ধারাবাহিকতায় 1963 সালের মে মাসে টেরিটরি কাউন্সিল অ্যাক্ট প্রণীত হয় এবং যার মাধ্যমে 30 জন নির্বাচিত এবং 2 জন নমিনেটেড মেম্বার নিয়ে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, এই টেরিটোরিয়াল কাউন্সিলকে রূপান্তরিত হয়ে যায় এমএলএ হিসাবে বিধানসভা এবং প্রথম গণতান্ত্রিক আইনসভা এবং ওই একই দিন সত্যেন্দ্রনাথ সিংহ, এই সত্যেন্দ্রনাথ সিংহ প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এই গণতন্ত্র পথ চলা শুরু এবং এভাবে শুরু হয় আমাদের সংসদ গণতন্ত্রের প্রবেশের যাত্রা। এরপরে ধীরে 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 বাঁ দিকে যারা মুখ্যমন্ত্রী আছেন, এখন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এখানে নেই, বর্তমানে আছেন। আর এদিকে স্পিকার যারা এখান থেকে তারাও 10 জন, এখানেও 10 জন। এ শুরু হল। এবার আমরা পেয়েছি 1971 পাশ হয় ঐতিহাসিক নর্থ ইস্টার্ন এরিয়াস রিকগনিশন অ্যাক্ট, যার মাধ্যমে 21 জানুয়ারি 1972 পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এরপর প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে 1963 বলছিলাম, তখন কিন্তু এরকম বিধানসভা ছিল। মোহনপুর থেকে দাঁড়াতো 30টা আসন। প্রমোদ এমএলএ হয়েছিলেন প্রমোদ রঞ্জন নায়ক। আগরতলা সদরবাগ থেকে হয়েছিল সচিন্দ্রনাথ সিংহ। ওর আগরতলা যেটা খয়রপুর, এখান থেকে হেমন্ত দেয়। টাকারচলা থেকে বীরচন্দ্র দেব বর্মা। বিশালগড় থেকে উমেশ লাল সিংহ। সোনামুড়া সাউথ থেকে মনসুর আলী। খোয়াই থেকে নিবেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী ছিলেন। তেলেঙ্গানা থেকে প্রফুল্ল কুমার দাস মুখ্যমন্ত্রী ছিলেন। ধর্মনগর নর্থ থেকে করুণানাথ চৌধুরী। জম্বুল্লগড় বুনুকুকি 30 জনের বিধানসভা। আমার জানা মতে কেউ নাই। 1967 সে সময় 30 জন বিধানসভা, 30 জন তারা আছে। আমার জানা মতে কেউ নেই। 1972 শুরু হল। আমার জানা মতে 5 জন জীবিত আছে। তারপর লক্ষ্মীনাথ, অজয় বিশ্বাস, সমীরঞ্জন বর্মন, সুশীল চৌধুরী, এই 5 জন আমার জানা মতে জীবিত আছে। 1970 এই যে এবং আমরা পূর্ণাঙ্গ রাজ্যের প্রথম
এটা গেল 1960 থেকে আস্তে আস্তে গণতন্ত্রের। তখন প্রথম কোথায় ছিল আমাদের এই বিধানসভা? ওই লাল বিল্ডিং, ওটা আমাদের ওল্ড সেক্রেটারি বিল্ডিং এর কাছে, ওখানে ছিল আমাদের বিধানসভা, ওল্ড সেক্রেটারি। ওখানে আমি শিক্ষকতায় চলে গেলাম উজ্জ্বল ভাষা সেখানে। এবং আমাদের বিধানসভা অত্যন্ত প্রয়োজন ছিল একটা আমাদের নিজস্ব আধুনিক পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব পরিকাঠামো নিয়ে একটা বিধানসভা। এরপরে এখানে আমরা আসলাম, কবে আসলাম আমার জানার মধ্যে 2011 সালের 48 বছর পর 22 জুলাই বিধানসভা অধিবেশন হয়েছে বলে, কিন্তু আমরা শিফট করলাম আজকের দিনটা। কিন্তু প্রতিষ্ঠা দিবস হবে 1 জুলাই, এই জন্য 1 জুলাই এবং 22 জুলাই এটা ঠিক আছে, ওনারা আজকে এই দিনটি পালিত করছে। জুলাই মাসটা সেই জন্য বলছে ঐতিহাসিক জুলাই, 1 জুলাই 22 জুলাই। এবার ধীরে ধীরে আমরা এখানে চলে আসলাম। এই নতুন ভবন শুধু একটা নির্মাণই নয়, এটা গণতন্ত্রের একটা প্রতীক, এটা উত্তরাধিকারের ধারাবাহিকতা, আধুনিক পরিষদীয় ব্যবস্থার সূচক হিসেবে পরিণত হয়। যারা এই বিধানসভা ছিল বর্তমান আজকে ত্রিপুরায় এই জায়গায় আসার পিছনে প্রত্যেকে যত এমএলএ ছিল, যত মিনিস্টার ছিল, কোন সরকার, কোন দলে, কোন মতে, দিস ইজ নট ইকুয়াল। এবং সেই জন্যই আজকে এখানে আজকে আমরা এসে পৌঁছেছি। প্রত্যেকেরই কম বেশি কিছু তাদের রয়েছে, তাদের ত্যাগ রয়েছে, আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। আপনারা জানেন যে 93 সালের এপ্রিল মাস থেকে আমি তখন জিতের বাবু নতুন মেম্বার আমাদের আমরা এসেছি, নতুন প্রথম বিধায়ক, পরে বিরোধী দল নেতা, বর্তমানে একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। গত 32 বছর ধরে এই প্রতিষ্ঠানটির সঙ্গে আমার ব্যক্তিগত বলছি প্রত্যক্ষ সংযোগ, অভিজ্ঞতা আমাকে গর্বিত করে। এই ভবনের প্রতিটি দেয়াল, এই ভবন এবং আমাদের রাজবাড়ি, প্রতিটি দেয়াল, প্রতিটি কক্ষ, অধিবেশন কক্ষ, করিডোর আমাকে শুধু স্থাপত্য নয়, বরং স্মৃতি, দায়িত্ব, কর্তব্যের সাক্ষ্য বহন করে। এবং এইভাবে চলে এসেছে। এবং আমাদের যারা ইতিহাস জানতে হবে, আরেকবার বিধানসভা আহ্বান করে সেটা জানি না, কিন্তু যারা ছিল তার মধ্যে শ্রদ্ধা জানাতে হবে। এবং আমার মনে আছে এই বিধানসভা অনুষ্ঠানে আজকে একটা বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছে। এটা প্রতীকী কর্মসূচি হলো তাৎপর্য কিন্তু অসীম, কারণ পরিবেশ সচেতনতা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি বহন এই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি। গণতন্ত্র যেমন সময় এবং পরিচর্যা নির্দেশিত হয়, সেই গাছও কিন্তু ধৈর্য, পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে ফলপ্রসূ হয়। এই বৃক্ষরোপণ হচ্ছে নতুন প্রজন্মের সুস্থ ভবিষ্যতের বীজ বপন। আমাদের সাংবিধানিক ব্যবস্থার মধ্যে যুক্ত থেকে আমি বিশ্বাস করি গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়। আমাদের অবশ্যই বলেছেন, উনি কিন্তু অবশ্যই শেডো চিফ মিনিস্টার ছাড়া মুখ্যমন্ত্রী, এটা গণতান্ত্রিক সিস্টেমে এরকম বলা হয়। এবং গণতন্ত্র মানে মানুষের আকাঙ্ক্ষা, স্বপ্ন, অধিকারকে বাস্তবায়নের অঙ্গীকার। 60 জন নির্বাচিত প্রতিনিধি আমরা রয়েছি এবং প্রতিনিয়ত প্রাণবন্ত রাখছেন তোমাদের সক্রিয় অংশগ্রহণ। প্রতিনিয়ত আলোচনার মাধ্যমে আমরা সকলে মিলে এই গণতান্ত্রিক পরম্পরা ঐতিহ্য সবকে এগিয়ে যেতে প্রতিশ্রুতি করব। আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা বিধানসভা অধ্যক্ষ মহাশয়কে তার প্রাপ্য নেতৃত্বে, যদিও সব প্রকারের সময় কাউকে খুশি করতে পেরেছি, উনি এই আয়োজন করেছেন, এমন আমন্ত্রণ করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি বিধানসভা সচিবালয়ের সচিব, আধিকারিক, কর্মীবৃন্দ তাদের সুসংগঠিত সৃজনশীল উদ্দীপনামূলক আয়োজনের জন্য। পাশাপাশি আমি এটা উল্লেখ করতে চাই, ত্রিপুরা বিধানসভার গৌরবজনক অধ্যায়কে স্মরণ রেখে প্রতি বছর
বিভিন্ন কর্মসূচি নিয়ে বিধানসভা প্রতিষ্ঠা দিবস যথাযথভাবে পালন করা অত্যন্ত আবশ্যক বলে আমি মনে করি। প্রসঙ্গক্রমে আমার মনে পড়েছে একটা কথা, তখন বিধানসভা মঞ্চ উজ্জ্বল পেশা। ওই সময় আমি বিধানসভার বিরোধী দলের নেতা। বিধানসভা এই যে সচিবালয়ের কর্মীরা আছে, তারা কিন্তু সিজন, তারা অভিজ্ঞ, তাদের থেকে অনেক কিছু শেখার আছে আমি মনে করি। এবং তৎকালীন আমি বিধানসভার অধ্যক্ষ মহাশয়কে লিখিত এক মৌখিক বারবার অনুরোধ করেছিলাম বিধানসভা প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য। উনি ইতিবাচক সাড়া না দেওয়াতে আমার মনে পড়ে বিধানসভা প্রতিষ্ঠা দিবস একদিন 1 জুলাই এখনো পোস্টারটা রয়েছে। আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে উজ্জ্বল পেশাতে একটা বিধানসভা ভবনের সামনে তৎকালীন সম্মানিত বিধায়ক এবং প্রাক্তন বিধায়ক আমার মনে আছে সালাদা থেকে 1963 জিতেছিল, ওনাকে পেরেছিলেন এবং আরো অনেক এসেছিল। প্রাক্তন বিধায়ক, প্রাক্তন বিধানসভা প্রাক্তন অফিসার কর্মচারীকে আমন্ত্রণ জানিয়ে একটা যথাযথ মর্যাদা দেওয়ার জন্য করেছিল। আমি তারপর 2013 সালে ত্রিপুরা বিধানসভা প্রতিষ্ঠার গোল্ডেন জুবলি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, গোল্ডেন জুবলি 50 বছর আমি বিধানসভার মুখ্যমন্ত্রীকে তখন সরকারের মুখ্যমন্ত্রী বলেছিলাম আমাদের এই দিনটায় 2013 সালে ত্রিপুরা বিধানসভার গোল্ডেন জুবলি উৎসব 50 বছর হচ্ছে একটা স্পেশাল সেশন, শুধু একটা স্পেশাল সেশন এবং আনুষ্ঠানিকভাবে জেলা দিনটি পালন করা হয়। তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলার পর চিঠি দিয়েছিলেন, উনি আমার চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন এবং বিষয়টিতে আন্তরিকতার অভিনন্দন আশ্বস্ত করেছিলেন যে বিধানসভা সদস্য সরকার যৌথভাবে উদ্যোগ নিয়ে আমরা ত্রিপুরা বিধানসভার গোল্ডেন জুবলি উৎসব যথাযথ পালন করা হবে। এরপর এই উপলক্ষে একদিনের একটা বিশেষ সেশন, এই হলো একদিনের বিশেষ সেশন, 1 ডে সেশন 50 বছর পূর্তি উপলক্ষে 1 জুলাই 2013 এবং একদিনের জন্য করেছিলেন। এবং এরপরে এই উপলক্ষে বিধানসভা সারা বিরাট বড় বই আছে, এখন সারা গ্রন্থ প্রকাশিত হচ্ছে এবং ত্রিপুরা বিধানসভার তরফ থেকে তৎকালীন মাননীয় অধ্যক্ষ শ্রীমতী মীরা কুমারীকে আমন্ত্রণ করা এবং তাও নয় একটা বড় প্রোগ্রাম করা। আমাদের প্রয়াত বিধায়করা যারা পুরাতন প্রাক্তন যারা বিধায়ক তাদের আনা হয়েছে, তাদের এবং সারাদিন মীরা কুমারী এখানে এসেছে এবং টাউনে প্রাক্তন বিধায়কদের সম্মাননা জ্ঞাপন করা হয়। সেখানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি তাৎপর্য রয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা অতীতকে স্মরণ করি, তেমনি ভবিষ্যতের গণতন্ত্রকে আরো সুন্দর পথে গ্রহণ করি এবং সবসময় যে দেখেন এই বইটাতে চিফ মিনিস্টার যখন বক্তব্য রাখছিলেন বিধানসভা তৎকালীন মুখ্যমন্ত্রী, আমার কথা শুরু করার আগে উনি বলছেন, আমার কথা শুরু করার আগে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সম্মানীয় সদস্য শ্রীযুক্ত রতননাথ মন্দির। তিনি আমাদের প্রথম দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমাদের এই বিধানসভা স্থাপনার 50 বছর পূর্তি হতে যাচ্ছে 1 জুলাই 2013। বিষয়টি নজরে থাকার দায়িত্ব ছিল বিধানসভা সচিবালয়ে, তারাই মাননীয় অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেন, কিন্তু মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে আমরা জানতাম এবং এগিয়ে কি করা যায় সেই সম্পর্কে আগে থেকে উদ্যোগ গ্রহণ করতাম। তিনি যদি আমাদের দৃষ্টিতে না আনতেন আজকে দাঁড়িয়ে বিশেষ অধিবেশন বা এই অনুষ্ঠান আমরা করছি এটা আদৌ করার সুযোগ পেতাম না, আর কোথাও কিনা আজকে দাঁড়িয়ে এই নিয়ে আমার যথেষ্ট সংশয় এবং সন্দেহ রয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় এই বিধানসভা বক্তব্য করেছিলেন, এটা বলছিলেন এবং এই যে একটু আগে কিছু কিছু বক্তব্য রেখেছে আমাদের বিরুদ্ধে, এগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। এবং আমরা দেখেন গ্রামের সবাই আছে, আমাদের বিধানসভা বাজার খুব কথা ঝগড়া করি, উত্তেজনা জায়গায় চলে যায়, তাই বিধানসভা বাজার বিরোধিতা করে লাস্ট যখন ভোট হয় তখন কিন্তু না বলে না, যখন স্পিকার বলে ইয়েস অর নো, যার প্রেসিডেন্ট বলছে ইয়েস, অপোজিশন সাইলেন্ট থাকে, অর্থাৎ পাস হয়ে যায়। কারণ এটা জনগণের জন্য আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়, কিন্তু সবাই কিন্তু যখন আমরা বিধানসভা ছিলাম
শুধু বিধানসভা করেনি, গভর্নমেন্ট ইনভলভ হয়ে গেছে। গভর্নমেন্ট ইনভলভ হয়ে টাউন হলে প্রোগ্রামটা করেছেন, আর বিশেষ পরিবেশন আমরা একদিনে করেছি। আমি দু একটা জিনিস বলবো, প্রতি বছর এরকম না, আমি একটা প্রচার কে ঠিকই বলছে, 1 জুলাই দিনটা ক্যালেন্ডার হয়ে যায়। এটা ছোটভাবে করার পর হচ্ছে ক্যালেন্ডার হয়ে যায়। আর নিমন্ত্রিত কিন্তু প্রাক্তনদের করতে হবে, প্রাক্তনদের করতে তাদের একটু সম্মান চায়, প্রাক্তনদের করা উচিত বলে আমি মনে করি। ইন ফিউচার যখন আর 75 সালে, আরে 75 বছর যখন হবে, যখন তো আমরা আমি জানি না সে সময় 75 মানে কত 25 লোকে 75 কোন বছর 38। এখানে যারা নবাগত এসেছেন অনেকে থাকতে পারেন, আমরাও থাকতে পারি, কোনো কথার গ্যারান্টি নাই। দেখুন ডেট আমরা জানি শুধু ডেট অফ বার্থ, ডেট অফ ডেথ কেউ জানে। সুতরাং যাই হোক, আমরা যখন যথাযথ মর্যাদা, আজকে যে রেকর্ড এটা যথাযথ মর্যাদা যেন আমরা 75 বছর ডায়মন্ড জুবলি করতে পারি, সেদিকে লক্ষ্য রাখি। তবে সেদিন যেন পুরাতন নতুন সবাই মিলে আমরা যেন এটাকে এবং যথাযথ মর্যাদায় যারা এখনো জীবিত রয়েছেন, পুরনো যারা জন্মগতি দিয়ে তাদেরকে যেন সম্বর্ধনা দেওয়া হয়, এবং যারা যারা এখনো রয়েছেন। আরেকটা হলো যেটা বলছি, প্রতি বছর 1 জুলাই যেন করলে পারলো, এটা যেন আমরা করি। 1 জুলাই বাদ দিলাম আর 1 জুলাই করলাম না, তাহলে কিন্তু জিনিসটা হলো না। আজকে দিন করছেন 22 জুলাই, 22 জুলাই শিফটিং করেছে, এই জন্য আপনারা ভালো করেছেন। ফার্স্ট এবং 22কে মিলিয়ে জুলাই, ঐতিহাসিক জুলাই বলে দিয়েছেন, সুন্দর করেছেন। আমার মনে হয় একদিনের 75 বছর যেন একদিনের অধিবেশন হয়, যদি সম্ভব হয়। প্রতিবারই জুলাই 1 তারিখে, যদি সানডে না থাকে, স্যাটারডে না থাকে, একদিনের অধিবেশন থাকলে কি অসুবিধা? সেটি শুধু আমরা অতীতকে নিয়ে এবং ভবিষ্যৎ করা উচিত, পুরাতন নতুন মিলে ওয়ান ডে করতে পারি। এটা আমাদের একদিকে আমাদের শাসন এটা ভালো হবে। একদিনের 1 জুলাই আমরা এখন থেকে প্রতি জুলাই 1 তারিখ একটা অধিবেশন একদিনের জন্য করবো, অনলি ফর আমাদের অতীতকে মনে রাখা। এই যে এখানে লেগেছে আরেকটা কথা, আমি একটা আইডিয়া নিয়ে যেটা বাবা বলছিল, যারা জীবিত এদিকে দেখুন, প্রয়াত মানিক সরকার এখন জীবিত, বিপ্লবদের জীবিত। আমি শুনেছি, আমার অভিজ্ঞতা ওনার থেকে জেনেছি, যদি কারেক্ট হয়, যারা জীবিত তাদের ফটোটা ব্ল্যাক এন্ড হোয়াইট না, তাদের কালার রঙিন করতে হয়, যত আমি শুনেছি। এটা তাহলে সব তাহলে ওই দুটা যেন এরকম এদিকে তো এখানে স্পিকার আছে, হ্যাঁ কি একদম দুইজন মানে যারা এটা বলতে গিয়ে যে যারা জীবিত, সেই জন্য বলছি যারা জীবিত তাদের কালার করো। এটা কিন্তু দায়িত্ব আজকেই নিয়ে আর স্পিকার যারা জীবিত তাদের জন্য কালার করো, নট যারা জীবিতদের এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট। আমি জানি না পার্লামেন্টে কেরকম আছে, শুনুন সবের থেকে শিক্ষার দরকার আছে। যেহেতু বলেছে আমার মনে হয় ওই করে এটা করলে ভালো হবে, এটা একটা করুন। আর আরেকটা জিনিস হলো, বড় হলে যে বছর পার্টিসিপেশন করতে পারলে দেখুন। আর জুবলি ডায়মন্ড জুবলির কথা বলছি, এবং ওইসব প্রোগ্রামে কিন্তু আপনারা পুরো নিয়মকে ইনভলভ করবেন, টিডিআরসিকে ইনভলভ করবেন। তারা ইতিহাস জানা, অনেক নতুন আছে ইতিহাসই জানে না, রাগ করলে হবে না, তাদের জানতে হবে অতীতটাকে। এই ত্রিপুরা কি এই বিল্ডিং এমনি চলে এসছে, তাদের দিদিকার ফল এটা। সুতরাং এই জিনিসটা দেখবেন যে, এবং যেটা বলছি, এই কতগুলো জিনিস করা যায় কিনা আমার সাজেশন, এগুলি আপনি করা যায় কিনা দেখবেন। এবং যারা এই আয়োজন করেছেন অল্প অল্প কত 2-1 দিনের মধ্যে বোধ, এবং চিফ এসে খুব সিরিয়াস দেখলাম, যেন না আসতে হবে। যদিও চিঠি দিতে পারে নাই, কিন্তু ফোনে যত সময় হয়েছে আরো ভালো করে আগে থেকে যদি ক্যালেন্ডার থাকে, দেখবেন অ্যাসেম্বলি সিস্টেমের মতো সব বুঝে ফেলবে যে দিন আসতে হবে।
এরকম করা যায় কিনা দেখবেন। আর সুন্দরী আয়োজন করেছেন নিজেরা থেকে, নিজেদের টিম নিয়ে। আমরা টিম ভালো আছে, স্পিকার আর সবাই এই যে এই চিন্তাধারা করেছেন, সব দলের জনপ্রতিনিধি একজনকে মিনিমাম স্টেজে উঠানো, এই যে সুন্দর একটা আয়োজন করেছেন, সেজন্য আপনাকে এবং আপনার টিম, সচিব সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার। মাননীয় পরিষদের মন্ত্রী শ্রী রতনলাল মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের জন্য এবারে বিনম্র অনুরোধ জানাবো ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রী বিশ্ববন্ধু সিং মহোদয়কে বক্তব্য রাখার জন্য। নমস্কার সবাইকে। একটা ঐতিহাসিক দিনকে আমরা পালন করছি সবাই মিলে। মঞ্চে উপস্থিত আছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা অত্যন্ত ভালো মানুষ, শ্রদ্ধা মানুষ, আমাদের পরিষদীয় মন্ত্রী শ্রী রতনলাল মহোদয়, বিরোধী দলের নেতা সপ্তর্ষি জিতেন চৌধুরী মহোদয়, আমাদের উপাধ্যক্ষ সাহেব, আমাদের ভালোবাসার মানুষ রামপ্রসাদ মহোদয়, আমাদের কংগ্রেসের বিধায়ক চন্দ্রবাবু সিনহা মহোদয়, চিফুর মহোদয়, she is also a part and parcel of this area. সম্মানিত বিধায়িকাগণ, all officers and employees starting from the secretary, মিডিয়ার ভাই বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। বিধানসভা কিন্তু একটা ইট, কাঠ, পাথর, বালু, সিমেন্টের কিন্তু একটা শহর নয়, তৈরি হয়। এই বিধানসভার ভেতরে সাংবিধানিক যা অধিকার আছে জনগণের, সেই সাংবিধানিক অধিকার রক্ষা এই বিধানসভার ভেতরে এগুলো গৃহীত হয়। মানুষের সুখ দুঃখের সমস্ত ব্যাপার আলোচনা ক্রমে যেগুলো রাজ্যের মধ্যে স্থাপিত হয়, টোটাল ব্যাপারটা হচ্ছে জনকল্যাণ। জনকল্যাণ বহির্ভূত কোনো কাজ কিন্তু বিধানসভায় পায় না। সময়টা আমাদের সংক্ষিপ্ত, এরপরে আমার মুখ্যমন্ত্রী মধ্যে বক্তব্য রাখবেন। আমি এখান থেকে একটু আওড়াই। এখানে তিনজন ব্যক্তিত্ব বাকি সবাই কিন্তু প্রয়াত। সচিব বাবু, সুময় বাবু, প্রফুল্ল বাবু, রাধিকা বাবু, ত্রিপেন বাবু, সুধীর বাবু, শোয়েব বাবু কিন্তু প্রয়াত নন, উনি এখনো জীবিত, দীর্ঘায়ু হন। দশরথ বাবু, বাকি দুইজন, মানিক সরকার বাবু, বিপ্লব বাবু, সকলে যেন দীর্ঘায়ু হন। সকলেরই কিন্তু এ রাজ্যের স্থাপনা থেকে শুরু করে জনকল্যাণে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ভূমিকা রয়েছে। আমরা যারা মঞ্চে এখানে আছি, যারা আদার্স জনপ্রতিনিধি এখানে বসে আছেন, যিনি যে দলের হন না কেন, প্রত্যেকের জীবনে বিশাল সংগ্রাম আছে। প্রত্যেকের সম্মানের যে পরিশ্রম, লড়াই জনকল্যাণে, রাষ্ট্রের হিতে, দেশের হিতে, মানব হিতে কিন্তু সবাই কাজ করে। সমালোচনার উঠতে কিন্তু আমরা কেউ কারো নই, সমালোচনা হয়, কিন্তু পরিশ্রমটা, লড়াইটা, সংগ্রামটা যে করা হচ্ছে অস্বীকার করে কোন যারা অমুক বিনা সংগ্রাম, তার কোনো ইয়ে নাই, তিনি এখানে আসেন, যান, খান, মাইনা পান, সেই সিস্টেমটা প্রত্যেকে নিজস্ব চিন্তা ভাবনা সহ, সক্রিয়তা সহ এই দেশ, এই জাতি, ধর্ম, রাজ্য, জনগণ সকলের জন্যই পরিশ্রম আছে। এই পরিশ্রম দিয়ে বিধানসভা গঠিত হয় এবং আমরা যারা এই বিধানসভায় আসার সৌভাগ্য হয়েছে, এটা একটা ঐশ্বরিক আশীর্বাদ ছাড়া কিন্তু সম্ভব না। 140 কোটি দেশের মানুষ আমরা, 140 কোটি দেশের আমরা জনগণের মধ্যে হার্ডলি কয়েক হাজার লোকসভা বা বিধানসভা সদস্য আছে। আমরা কিন্তু অত্যন্ত ঈশ্বরের আশীর্বাদ সহ কিন্তু এই জায়গায় আসতে পেরেছি। এখন এই আশীর্বাদটাকে যেন আমরা জনকল্যাণমুখী, মানব কল্যাণমুখী, সমাজ কল্যাণমুখী ভাবে তৈরি করে দিয়ে গিয়ে যেন আমরা কীর্তি স্থাপন করতে পারি। আমি বক্তব্য শেষ করার পূর্বে বলবো, জিতেন বাবু যে একটা প্রবন্ধ দিয়েছেন, রতন বাবু সেই প্রবন্ধ এনেছেন,
22শে জুলাইকে কেন্দ্র করে প্রতি বছর গতকাল বঞ্চিত 22 জুলাইকে কেন্দ্র করে আমরা কিভাবে এটাকে প্রতি বছর ক্রমান্বয়ে পালন করব সেই সম্পর্কে কিছুদিনের মধ্যে একটা মিটিং আহ্বান করে আপনার সঙ্গে স্থির করব। এটা 5 জুলাই বা 22 জুলাই বিধানসভা অধিবেশন হবে, চিন্তা করবো, আলোচনা করে আমরা স্থির করবো। কারণ আমরা যদি একটা স্থাপন করে নিতে পারি তাহলে ক্রমান্বয়টা চলবে। এরপরে বক্তব্য রাখবেন আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়। এখানে সবাইকে আন্তরিক প্রীতি শ্রদ্ধা শুভেচ্ছা জানাই এবং এই যে খুব স্বল্পকালীন সময়ে অ্যাসেম্বলির সকল স্টাফদেরকে নিয়ে যে এই যে উদ্যোগ নিতে পেরেছি, সবাইকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ। মাননীয় অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রদ্ধেয় শ্রী বিশ্ববন্ধু সিং মহোদয়কে ওনার বক্তব্যের জন্য। এবারে বিনম্র অনুরোধ জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এটি বইছে না? সবাইকে নমস্কার। আজকে এখানে ত্রিপুরা বিধানসভা যে আয়োজন, সে 22শে জুলাই, যেটা 14 বছর আগে উজ্জয়িত প্রাসাদ থেকে যেটা বিধানসভা ছিল এখানে স্থানান্তরিত করা হয়। সেই উপলক্ষে তাকে পালন করার উদ্দেশ্যে এখানে যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন উপহাকে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এবং কিছু সাজেশন আমাদের দিয়েছেন। আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় শ্রদ্ধেয় স্পিকার বিশ্ববন্ধু সেন মহোদয় আমাদের মাঝে স্বাগত ভাষণ রেখেছেন। এই পবিত্র বিধানসভার যিনি ডেপুটি স্পিকার শ্রীরাম প্রসাদ পাল মহোদয়, তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের পরিষদীয় দল নেতা শ্রী রতনলাল নাথ মহোদয়, অনারেবল মিনিস্টার, এবং উনি বিস্তৃতভাবে এখানে আলোচনা রেখেছেন। মানে কোনো জায়গায় একটু ফাঁক ফোকর নেই, টোটাল ফার্স্ট টু লাস্ট পুরো ডিটেলস এখানে বলেছেন। বিশেষ কিছু আমাদের বলার আজকে নেই। আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল লিডার অফ অপোজিশন শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। ওনার বক্তব্য আমরা শুনছিলাম মনোযোগ দিয়ে, ওনার অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরেছেন। তো আগে আমাদের অনারেবল মিনিস্টার ফরেস্টে ওনার একটা কাজ যেতে হয়েছে, যে কারণে উনি ওনার বক্তব্য রেখে উনি এখান থেকে চলে গেছেন। এখানে আমাদের প্রাক্তন মন্ত্রী এবং আমাদের বিধায়ক, মাননীয় বিধায়ক শ্রী বিরোধী সিনহা, উনিও ওনার বক্তব্য খুব সুন্দরভাবে আমাদের সামনে রেখেছেন। এখানে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বিরোধী প্রণজিৎ সিনহা রায় মহোদয় উপস্থিত আছেন। তাছাড়া এখানে উপস্থিত আছেন বিকাশ দেববর্মা মহোদয় এবং যারা এখানে আমাদের মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় মহোদয় উপস্থিত আছেন এবং অন্যান্য যারা মাননীয় বিধায়ক বিধায়িকারা এখানে উপস্থিত আছেন এবং এই অ্যাসেম্বলির যারা অফিসার থেকে শুরু করে যারা অন্যান্য কর্মচারীরা আছেন এবং যারা মিডিয়া বন্ধু, সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের উদ্যোগ আমার জানা নেই যে এর আগে এখানে হয়েছে কিনা। এই প্রথম কিন্তু এই ঐতিহাসিক জুলাই বিধানসভার যে পদক চিহ্ন লেখা আছে স্মৃতি পদ দিয়ে সম্মান, দায়বদ্ধতা ও গৌরবের যাত্রা। খুব
সুন্দর লিখেছে এবং নিশ্চিত যে এই কথাগুলো লেখা আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের মস্তিষ্ক প্রসূত। আমি না জেনে আমি বলছি, ইফ আই এম নট রং। খুব ভালো এটা স্লোগান উনি দিয়েছেন। আমার যতটুকু মনে আছে যে এখানে আলোচনা থেকেও আমি যা জানলাম যে প্রথম যিনি এই অ্যাসেম্বলির স্পিকার, ওনার নাম হচ্ছে শ্রী, এখন তো শ্রী বলা যাবে না, স্বর্গীয় উপেন্দ্র কুমার রায়। ফার্স্ট অ্যাসেম্বলি 1 জুলাই 63 থেকে 11 জুলাই 67 পর্যন্ত উনি স্পিকার ছিলেন। এখানে আমাদের সবার শব্দে সবাই আমরা জানি যে প্রথম যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যে সবাই ওনাকে শচীন সিংহ বলে ডাকে, শচীন্দ্রনাথ সিংহ। আমার এখানে দেখছিলাম আমি অলমোস্ট, আমি বলবো না যদি কোনো জায়গায় কোনো মিস হয়ে যায়, আমার এই বয়সে কোনো না কোনোভাবে তাদের সান্নিধ্য ভিতরে পেয়েছি। বিভিন্নভাবে বিভিন্ন কারণে আমার যেতে হয়েছে, কথা হতো। আর ত্রিপুরার যে ফুল অ্যাসেম্বলি হওয়ার আর মুহূর্তে, মানে আমাদের যখন পূর্ণ রাজ্য 1970-তে হওয়ার আগে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলি আমার যতটুকু মনে আছে টেরিটোরিয়াল কাউন্সিল, সেটা এখন যে টিপিএসসি আছে, টিপিএসসি যে ভবন ত্রিপুরা, সেই টিপিএসসি ভবনে কিন্তু সেখানে অ্যাসেম্বলি ছিল। এবং আমরা দেখতাম যে টিপিএসসি কে আমরা ধরে নিতাম। আমাদের একটা মানে এমন একটা অবস্থা হতো, আমরা ধরে নিতাম যে এটাই কি অ্যাসেম্বলি, এইভাবেই চলবে। কিন্তু যখন স্থানান্তরিত হলো উজ্জয়ন্ত প্যালেসে, যখন রাজাদের থেকে কিনে যখন সুকুমার সেনগুপ্ত ওনার কারণে সেটা কিন্তু মানে ওনাদের থেকে খরিদ করা হয়েছে। কেন হয়েছে সেখানে স্থানান্তরিত, আমরা কিন্তু ভালো ছিল, এখানে রাজবাড়ির ভিতরে অ্যাসেম্বলি। আবার যখন কিছুদিন গেল আমাদের মনে হচ্ছে হ্যাঁ এটাই অ্যাসেম্বলি, এরকমই হওয়া উচিত। আবার এখানে যখন অ্যাসেম্বলি হলো, আবার স্থানান্তরিত হলো, আজকের দিনে যেটা বলা হচ্ছে এটাই আবার আরেকটা রকম। আস্তে আস্তে এখন মনে হচ্ছে যে এটাই আমাদের অ্যাসেম্বলি, ঠিক এটাই ঠিক। অ্যাডপশন করতে হয়, অ্যাডপ্ট করতেও কিন্তু সময়। টেরিটোরিয়াল কাউন্সিলে আমি খুবই ছোট, আমার মনে আছে এই টেরিটোরিয়াল কাউন্সিলে আমার পিতাজিও কিন্তু নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন তৎকালীন সময় 60-এর দশকে। আমরাও ছোট, আমরাও বেরোতাম ক্যাম্পেইনের জন্য। যাই হোক, পরবর্তী সময় তো আমার ইতিহাস তো অত্যন্ত আজকে আনন্দের দিন। আমার পরবর্তী বক্তারা পুরো ডিটেলস বলেছে। বিধান সভা অর্থাৎ এখানে বিধান তৈরি হয়, বিধান দেওয়া, এরকম একটা অ্যাসেম্বলি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি যে প্রথম এমপি, প্রথম এমএলএ, প্রথম মুখ্যমন্ত্রী, প্রথম এমপি, প্রথম প্রধানমন্ত্রী, যখন উনি প্রধানমন্ত্রী হয়ে যখন উনি পার্লামেন্টে প্রবেশ করে তার আগে ষষ্ঠাঙ্গ প্রণাম করেন। এরকম যেহেতু আমরা কোনোদিন দেখিনি। যেখানে আইন তৈরি হয়, আইন পক্ষ সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করে, একটা অদ্ভুত একটা পূর্ণতা লাভের মাধ্যমে যে একটা ঐশ্বরিক যে বিষয়, সেটা নিয়ে উনি প্রবেশ করেছেন সে পার্লামেন্টে। আমরা তো আনন্দ করতে পারিনি। তবে যখন প্রথম আমি অ্যাসেম্বলিতে আমি প্রবেশ করি, আমিও চেষ্টা করেছি মাথাটা থেকে আমি অ্যাসেম্বলিতে প্রবেশ করেছি, কিন্তু আমি না মানে সেইভাবে ক্যামেরার সামনে আমি করি না। আমি আমার মতো, কারণ আমাদের যে দেখিয়েছে যে এইভাবেই আমাদের যাওয়া উচিত। এবং আজকে 1963-তে যদি 1 জুলাই ত্রিপুরা বিধানসভা গঠিত হয়, তাহলে কিন্তু এটা একটা কোশ্চেন আছে আমার মনে হয়। জন্য ইন ফিউচার উইল টক রিগার্ডিং দিস। 1 জুলাই যেহেতু বিধানসভা প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে আমরা এই বিল্ডিং এর বিধানসভা আমরা তার পালন করবো কি 1 জুলাই আমরা পালন করবো? দিস ইজ মাই কোশ্চেন টু অল অফ ইউ।
বিধানসভা তো প্রথম যখন হলো, স্থান আজকে এখানে আছে, হয়তো ফিউচার আরেক জায়গায় আমরা চলে যাবো। 1 জুলাই যেটা আছে সেটা আমার মনে হয় আমাদের মধ্যে আলোচনার বিশেষ প্রয়োজন। বিল্ডিং আজকে আছে, বিল্ডিং কালকে আরেক জায়গায় চলে যাবে, কিন্তু বিধানসভা যখন শুরু হবে তাকে পালন করলে আমরা টোটাল কত বছর ত্রিপুরার বিধানসভা হলো তা মানে আমরা বলতে পারবো। আজকে 62 বছরের কথা হচ্ছে, বলা হয়েছে টোটাল 62 ইয়ার্স। তাহলে 62 ইয়ার্স যদি পালন হয় ওই 1 জুলাইয়ের বিষয়টা আসা উচিত আমার মনে হচ্ছে। আজকে তবু আমি বলবো যে our honorable speaker, honorable deputy speaker, they have kickstart this endeavor. This of course is a praiseworthy matter. আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো যে আপনারা শুরু করেছেন, এটা গুড জেস্টার আমি বলবো। আজকে এখানে আমরা বিধানসভার ভিতরে অনেক ধরনের কথা হয়, বিভিন্ন বিষয়ে জনস্বার্থেই কথা, জনস্বার্থের প্রতিনিধি, আমরা জনস্বার্থকে রক্ষা করার জন্য আমাদের প্রতিনিধি আমাদের চিহ্নিত করেছেন সমস্ত জনসাধারণ বিভিন্ন জায়গা থেকে। আজকে 7টা বিধানসভা থেকে 7 জন এলাম, কাজে আমাদের দায়িত্বটা কিন্তু প্রচুর। অনেক সময় গণতন্ত্রকে বাঁচাতে গিয়ে বিরোধী পক্ষের থেকে অনেক কথা রাখেন, আমরাও ট্রেজারি বেঞ্চের থেকে তার উত্তর দেওয়ার চেষ্টা করি, এগুলো হয়। কিন্তু আলটিমেটলি যে ডিসিশন, বিধান দেওয়ার যে বিধানসভা, সেখানে এটা কিন্তু তার মান এবং তার স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের রাখা প্রয়োজন। এখানে যারা কর্মচারীরা আছেন, যারা অফিসাররা আছেন, তারাও প্রচুর, কেন আমার পূর্ববর্তী বক্তা শ্রী রতনবাবু বলেছেন যে উনাদের উপর ভিত্তি করে অনেক কিছু আছে, আমরা কিন্তু আসি অনেক সমস্ত তথ্য বা আদার্স যে অ্যারেঞ্জমেন্ট, এভরিথিং ইউ আর ডুইং, এটা কিন্তু ছোটখাটো না, ভেরি সিরিয়াস একটা ইনস্টিটিউশন, একটা টেম্পলের মতো, একটা মন্দিরের মতো এই বিধানসভা। আমি এখনো বলবো যে এটাকে আমরা পালন করবো যথাযথ মর্যাদা দিয়ে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, যারা এখানে মাননীয় স্পিকার মহোদয় এখানে আছেন, এখানে 2 জন স্পিকার তারা এখনো জীবিত আছে, এবং তাদেরকে আরো বৃহৎ আকারে নেক্সট টাইম আমরা যদি করি, এবং ডেটটা আমরা ফিক্স করবো, পরবর্তী সময় আমরা সংশোধন করতে পারি, নাও করতে পারি, করে ওনাদেরকেও আমরা আমন্ত্রণ করবো। এখানে 3 জন মুখ্যমন্ত্রী বাড়ির সবাই প্রয়াণ হয়েছে, তাদেরকেও আমরা 3 জন যারা আছেন তাদেরকেও আমরা, আর একটা সুবিনিয়র যদি করা, এই সুবিনিয়রে ওনাদের দিও আমরা মেসেজ যদি নিই, ওনাদের অভিজ্ঞতার একটা মেসেজ যদি আমরা নিই, তাহলে এটা একটা সম্পূর্ণতা লাভ করবে আমি আশা করি। আজকে আমরা অনেক সময় বুঝছিলাম যে আসলে কোন ডেটে কোন জায়গায় কি হয়েছে, তো এটা একটা প্রপার যে হিস্ট্রি, সেটা যদি পাকাপোক্ত হয় তাহলে নেক্সট যারা প্রজন্ম, যারা এখানে আমরা আছি, কাউকে নাও থাকবো, তাদের কাছে সেটা কিন্তু একটা মানে এপিক্স হিসাবে, বিধানসভার এপিক্স হিসাবে সেটা থাকে। আমি নিশ্চিত আমরা এই বিষয়ে আমরা আগে থেকে ধরনের অনুষ্ঠান হওয়ার আগে আমাদের একটা মানে প্রি মিটিং, যেটা বলবো প্রি মিটিং, সেটা আমরা করলে আরো অনেকের যে অভিজ্ঞতা সেগুলো আজকে আমরা দিতে পারি। এবং আজকের এই দিনটি পালন করার পাশাপাশি আমাদের যারা গত হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই, যারা এখনো জীবিত আছেন, এখানে শুধু মুখ্যমন্ত্রী না, স্পিকার না, যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন সবারই কিন্তু কিছু না কিছু এই বিধানসভার মধ্যে কিছু দিয়ে গেছে। তাদেরকেও, যারা নেই তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা উচিত, যারা জীবিত আছে তাদেরকেও আমন্ত্রণ করা উচিত, এবং বড় পরিসরে যদি দরকার করে, এখানে যদি কম জায়গা হয়, আমরা বিধানসভার বাইরেও আরো বড় জায়গা নিয়ে একটা বিশাল আকারে আমরা যদি আয়োজন করি, তাহলে ইট উইল বি বেটার। দ্যাটস মাই সাজেশন। আজকে মানে এই ধরনের একটা অনুষ্ঠান হতে পারে, আমি যখন ঢুকছিলাম মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় বলছিলেন যে দিস ইজ ওয়ান কাইন্ড অফ মানে দিস
আয়োজন which is never had happened before. তো আমার কাছে খুব ভালো লাগলো যে এই ধরনের আয়োজন এখানে করেছে। আর পাশাপাশি এটা উদযাপন করার জন্য যে এখানে যে বৃক্ষরোপণের যে ব্যবস্থা রয়েছে, সত্যি আমি এর জন্য ধন্যবাদ দেব। এবং এটাও স্মরণ করিয়ে দিয়েছে যে বৃক্ষ ছাড়া আমরা কিন্তু বাঁচব না। আমরা জলের আরেক নাম জীবন বলি, এখন কিন্তু আমার মনে হয় যে গাছেরও আরেক নাম জীবন। এবং প্রকৃতি আমাদের শিখাচ্ছে যে আমরা কেউ কাউকে ছাড়া আমরা চলতে পারবো। আমরা ভুলে যাই, গাছ কেটে ফেলি, জঙ্গল সাফ হয়ে যাচ্ছে, ফরেস্ট মিনিস্টার সাহেব অ্যাসেম্বলি করে বলছেন। এগুলোর জন্য আমাদের প্রতিরোধ করতে হবে। সরকার তো তার চেষ্টা করবে, কিন্তু যারা আজকে প্রতিনিধিত্ব করছেন জনসাধারণ, তাদেরও আরো বেশি সোচ্চার করতে হবে। এবং সেটা করলে আমাদের এই যে ডিফরেস্টেশন হচ্ছে আর এফরেস্টেশন, সেটা যদি ঠিক আছে, অনেক সময় গাছ তো আমাদের জীবিকার জন্য প্রয়োজন, গাছ আমাদের বেঁচে থাকার জন্য দরকার। আমাদের এখানে একটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একটা মেচিওর গাছ 260 পাউন্ড অক্সিজেন দিতে পারে, আর 48 পাউন্ড কার্বন ডাইঅক্সাইড সে নিজে দিতে পারে। তো এই যে বিবেচনা মাননীয় প্রধানমন্ত্রী যে 26 সম্মেলনে উনি বলেছেন যে 2070-এর মধ্যে যে কার্বন নিউট্রাল কান্ট্রি হিসাবে ভারতকে আমাদের ঘোষণা করতে হবে। এটা যদি আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি তবেই সম্ভব হবে। এবং এইরকম একটা দিনে এই যে গাছ রোপণের একটা ব্যবস্থা করেছে, আমি আবার মাননীয় স্পিকার মহোদয় এবং ফুল টিমকে, ডেপুটি স্পিকার মহোদয়কে ধন্যবাদ দেবো। এই ধরনের একটা আয়োজন করেছে। এবং গাছ লাগাতে গিয়ে আগে চিন্তা করতে হবে যে আমি যে গাছটা লাগাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সুন্দর একটা আজকাল দিয়েছে, একটা স্লোগান দিয়েছে যে বারবার আপনি বলছেন যে মান নামে আমাদের একটা গাছ লাগানো, এক পেড় মাকে না। কি সুন্দর একটা স্লোগান। তো এটা যদি আমরা লাগাই, দেখতে হবে যে এটা পরবর্তী সময়ে যদি এখানে বিল্ডিং ওঠে, রাস্তা যদি বড় হয়, সেটা কাটানো হবে। কাজে লাগানোর আগেও চিন্তা করতে হবে যে প্রপার প্লেসমেন্ট দেওয়া এখানে লাগাচ্ছে কি। এটা আমার অভিজ্ঞতা এবং আমার মানে চিন্তাধারার যে প্রকাশ, সেটা আপনাদের সামনে রাখলাম। এবং শুধু লাগানো না, আমি কিন্তু এখন আর দেখি না, আমি নিজেই বলতে পারবো না আমি কোথায় লাগিয়েছিলাম। এটা ফলো আপের জন্য দরকার যে আমি কোন জায়গায় কত বড় হবো, সেটাকে পরিচর্যা করা। এবং এই প্রকৃতিও আমাদের শিখিয়েছে যে গাছ আমাদের অক্সিজেন দেয়, আর আমরা তার পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড দিই। এই যে সিম্বায়োসিস প্রসেস, যে একে অপরের ছাড়া চলবে না, সেটা কিন্তু অ্যাসেম্বলির মধ্যে অপোজিশনও থাকতে হবে, আবার ট্রান্সমিটেন্টও থাকতে হবে। এর থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া হবে। প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। আজকের এই বৃক্ষরোপণ যেটা গণ আন্দোলন রূপে পরিণত হোক। আপনারা এর মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট 2022 সালে 8 5 মিনিটে বৃক্ষরোপণ শুরু করে। সেখানে প্রায় 1,02,000 উপরে চারা গাছ লাগানো আছে। এবং 2023 সেই যে 11টা থেকে 11:05 2,07,000 চারা উপরে চারা গাছ লাগিয়েছে। আর গত 5 জুলাই আমি নিজেও ছিলাম সেখানে 2024-এ আমরা 5 মিনিটে 5 লক্ষ বৃক্ষ আমরা রোপণ করি। এবং সেই কারণে আমি দেখি যে যখন এই ধরনের আলোচনা হয় যে ফরেস্টেশন নিয়ে বা ফরেস্ট বা গাছ রোপণ নিয়ে, আমি এই কথাগুলো যখন রাখি, কোনো অংশে ভারতবর্ষের অন্যান্য যে মেইন ল্যান্ডগুলো আছে তাদের থেকে ত্রিপুরা কিন্তু কোনো অংশে কম নয়। আমাদের ছোট জায়গা, আমাদের প্রায় যে ফরেস্ট ল্যান্ড আছে, প্রায় আমাদের ফরেস্ট ল্যান্ড ত্রিপুরাতে এখানে প্রায় 7,722 বর্গ কিলোমিটার, যা রাজ্যের ভৌগোলিক জায়গা তার 73%-এর উপরে। কাজে এটাকে বাঁচিয়ে রাখতে হবে। না বাঁচালে আমাদের যে আদার ল্যান্ড আছে, আমাদের কিন্তু ল্যান্ড খুব কম। এবং দেশের যে বনাঞ্চল সারা ভারতবর্ষে, সেখানে 1.08% আমাদের ত্রিপুরারও কিন্তু অবদান রয়েছে। অর্থাৎ
প্রকৃতিকে রক্ষা করার জন্য যে আমাদের গাছ যে কাজটা করছে 1.08% সেই কাজটা করছে। আমি আজকে এই বৃক্ষরোপণের পাশাপাশি এবং এই সুন্দর দিনের এই আয়োজন উপলক্ষে আমি আবার মাননীয় স্পিকার মহোদয় এবং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় এবং আমাদের বিরোধী দল নেতা এবং আমাদের পরিষদীয় নেতা বিরোজিৎ বাবু এবং এখানে আমাদের কল্যাণী এখানে আছেন মুখ্য সচেতক এবং মাননীয় মিনিস্টার এবং সমস্ত বিভিন্ন দলের যারা বিধায়িকা আছেন, সমস্ত স্টাফ এবং অন্যান্য যারা এখানে আছেন, এখানে যারা আমাদের মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কুমারকে। এবারে ত্রিপুরা বিধানসভার 50 বছর পূর্তিতে যে স্মারকপত্রটি প্রকাশিত হয়েছে তার একটি স্মারকপত্র মাননীয় অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা মাননীয় অধ্যক্ষ মহোদয় তুলে দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার মানিক সাহা। একটু দূরে ত্রিপুরা বিধানসভার ঐতিহাসিক জুলাই ত্রিপুরা বিধানসভার